রাত্রেবেলায় ওরা 11 জনকে রেস্কিউ করেছে, ওদের কথা মতো রাতেই রেস্কিউ করেছে। রাহুল সহ 3 জন, তার ভিতর ক্যাপ্টেনও আছে। এরা ওই যে র্যাফটের ভিতরে লাফ দিতে হয়, এগুলো সব ইসের ব্যাপার, নেভির ব্যাপার তো আমি বুঝবো না। লাইফ জ্যাকেট পরার পরে একটা র্যাপ থাকে নাকি, ওটা ওপেন হয়ে যায়, ওর ভিতর ঢুকলে নৌকোর মতো একটা ওপেন হয়ে যায়, ওদের বক্তব্য যেটা, ওর ভিতর ঢুকলে ওরা ভেসে থাকে, অ্যাটলিস্ট বেশ এই জায়গায় ভেসে থাকে, এটা ব্লিঙ্ক করে লাইট, ওরা বলছে তো সেইটা। আর লাইফ জ্যাকেট পরা থাকলে ওখানেও লাইট ব্লিঙ্ক করে। রাহুল আলটিমেটলি কী করেছে, ও 3-4 জনকে বলছে লাভ দিন লাভ দিন লাভ দিন লাভ দিন, জাহাজ তো বাজাতে পারো না, লাভ দিন, ভিতরে পড়ুন ভিতরে পড়ুন। ওই হেল্প করেছে ওদের ইয়ে অনুযায়ী। কারণ যে 11 জনকে রেস্কিউ করেছে তাদের সঙ্গে কথা বলেছি। তো কী হলো, উপরে ও লাস্টে লাভ দিয়ে ওর ভিতর পড়তে পারেনি, সম্ভবত বাইরে ছিল, কিছু একটা ধরেছে, দড়ি টড়ি কিছু একটা থাকে, কিন্তু এত প্রবল স্রোত ছিল, আন্ডার কারেন্ট, যে ও হাতটা ছিঁড়ে যায়, ও বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা যেটা বলছে, অ্যাকচুয়াল ঘটনা হয়তো কোনো দিনই জানতে পারবো না আমরা। ক্যাপ্টেনের অনেক বয়স, ক্যাপ্টেনের কথা, রাহুলেরই কমে, 31 রাহুলের। এই হচ্ছে অবস্থা। তারপরে 26 তারিখ 10:30টায় আমাকে ফোন করছে আইটিটি শিপিং থেকে, আপনি রাহুলের বাবু? হ্যাঁ। কেন বলুন তো? দেখুন আপনি একটা খবর দিচ্ছি। হ্যাঁ বলুন না, কী খবর? আমি রাহুলের বাবা বলছি। বলছে আপনি ওই জাহাজটা না, ওই কী হয়েছে, ওই একটু প্রবলেম হয়েছিল। কী প্রবলেমটা খুলে বলুন, আপনারা কী প্রবলেম একবারে বলুন। তো ওই হলদিয়া থেকে 90 নটিক্যাল মাইল, হ্যাঁ নটিক্যাল মাইল দূরত্বে ওখানে একটা প্রচণ্ড ঝড়ের ভিতর পড়ে জাহাজটা, প্রথমে তো বলিনি একদিকে কাত হয়ে গেছে, তারপরে ইয়ে করেছে, রেস্কিউ টিম নেমে গেছে, হ্যাঁ এইটুকু বলছে। জন্মাষ্টমীর দিন 26 তারিখ আমার বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন এসছে, জন্মাষ্টমী করছে। আমি ফোনটা নিয়ে ছাদে গিয়ে ওদের সঙ্গে কথা বলছি। তো তারপরে বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু একবার ফোনের সঙ্গে আরেকবারের ফোনের অনেক ডিফার করছে, মিল নেই। সামথিং হ্যাপেন্ড, কিছুতেই বলছে না যে জাহাজটা আলটিমেটলি ডুবে গেছে, কথাটা আমাকে বলছেন না। আমি ফাইনালি বললাম, জাহাজটা কি ডুবে গেছে? তো আমার বলছে হ্যাঁ জাহাজটা ডুবে গেছে, 11 জনকে রেস্কিউ করা হয়েছে। তার ভিতর রাহুল আছে? বললো না, তার ভিতর রাহুল নেই। 3 জনকে রেস্কিউ করা যায়নি, কোস্টগার্ডের ইয়ে চলছে, খোঁজাখুঁজি করছে 24 আওয়ার্স। আর রাতের দিকে কি আপনাদের অপারেশন চলে? বলছে রাতের দিকে তেমন একটা কিছু হয় না, বা অল্প হয়, কি একটু বললো, এরকম ক্লিয়ার নয় আমার কাছে। তো দিনের বেলায় পুরোদমে ইয়ে চলছে, আশা করছি কিছু একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। তো তারপরে আমি ওই 26 তারিখে দুপুরবেলা আমি আমার শ্যালককে নিয়ে গেছিলাম ওদের আইটিটি শিপিংয়ে। ওদের ফোন করে ওদের সামনে দেখা করে ওদের বললাম যে কথাটা ঠিকই, ওটা ঠিকই বলেছে, ওটা ঘটেছে। এবং ওরা আমার নাম্বারটা, আমার শ্যালকের নাম্বারটা নিয়েছে ওদের গ্রুপে দিয়ে, যে বলি যা কিছু খবরাখবর আপনার গ্রুপে পাঠাচ্ছি। খবর যেগুলো পাঠাচ্ছি আলটিমেটলি সেগুলো কী করবো, সেটা অপারেশন ইজ গোয়িং অন, সার্চিং ইজ গোয়িং অন, নো পজিটিভ রেজাল্ট ইজ সিন। এখন কালকে রাত 3:40 নাগাদ লাস্ট নোটিফিকেশান, অপারেশন ইজ গোয়িং অন। তারপরে কিছু আসেনি। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই অপারেশন কতক্ষণ চলবে? 48 থেকে 72 ঘন্টা, সে আপ টু 72 আওয়ার্স চলবে, মানে তারপরে চলবে না তো? না, সেটা ভেবে দেখতে হবে। দেখি যদি রাহুলের মতো একটা তরতাজা প্রাণ, তার শুনেছি তার বিয়ে ঠিক হয়েছে, তার জন্য ইয়ে করতে হবে, আমাদের চেষ্টা তো চালিয়ে যেতে হবে। বেশ এর বেশি আর আমি আর করতে পারিনি। মাঝে আমার শ্যালকই ওদের সঙ্গে যোগাযোগ করেছিল, তার ভিতরে একজন স্টাফ আছে দুলাল দাস, বিরাটি বাড়ি, ওই আইটিটি শিপিংয়ের স্টাফ। আইটিটি শিপিংয়ের মালিক হচ্ছে পারভেজ রহমান, তার ছেলের নাম হচ্ছে গ্রুপে সেই বলে
আতিফ বা আতিক এরকম কিছু একটা। এই কি কলকাতার বাসিন্দা? কলকাতার বাসিন্দা কিনা জানি না। 4 নম্বর ফেয়ারলি প্লেসে ওদের অফিস। নন বেঙ্গালি, বাঙালি নয়, বাংলা বলতে পারে খুব ভালো। তো এই হচ্ছে লাস্ট সিচুয়েশান। আর আমাদের ফ্যামিলির ব্যাপারটা বুঝতে পারছেন, আমার ছোটো ছেলে যাকে পুনা, আমি ওকে জানাইনি খবরটা। 26 তারিখে জেনেছি, 26 তারিখে জানাইনি, 27 তারিখে জানাইনি। ও ফোন করছে বারবার, এইদার ওর মা আর বাবা। এখন কি তো কি মনে হয় চাইছেন কি? আমি ফোন ধরিনি, অন্য কাউকে ধরেই তো ডাউট করেছে। অ্যাকচুয়ালি ডাউট করে ও সার্চ করে যেভাবে হোক না কেন ও জেনেছে যে একটা শিপ কী হয়েছে, ডুবে গেছে, এবং ওই লিস্টটাও পেয়ে গেছে 11 জনেরও। এখনকার ইসের যুগ তো ঠিক পেয়ে যায়। তারপরে যার লুকোনোর জায়গা নেই, ওর প্রফেসরও ফোন করছে যে রোহন কেমন করছে, হোয়াট হ্যাপেন্ড। তখন আমি বললাম, রোহনকে কি আপনি নিতে চাইছেন না বাড়িতে? তুমি কী করা যায় বলুন তো? আমি তো ডিসিশন নিতে পারছি না। রোহনকে নিয়ে যান, আপনাদের এখন এটা দরকার আছে। তো তারপরে ও বলার আগেও বুঝে গেছে। ও আমাকে বলছে যে 11 জনকে রেস্কিউ করেছে, তার ভিতরে দাদা নেই। বলছি ইউ আর রাইট। আমি ফ্লাইটের টিকিট কাটছি। এটা হচ্ছে পরশুদিন রাতের ঘটনা। কালকে ভোর 5:50 ফ্লাইট ধরে পুনা থেকে চলে এসেছে, ওকে গিয়ে নিয়ে আসা হয়েছে। ও রেস্কিউর ব্যাপারে আর কোনো নোটিফিকেশান নেই, কোনো খবর নেই। আজ আমার বাড়ির লোক তো গেছে ওদের অফিসে, এবং যে কয়জন 11 জনকে নিয়ে এসছে কলকাতা পার্ক স্ট্রিটে, ওদের পার্ক সার্কাসে ওদের একটা ইয়েতে রেখেছে, হোটেলে। ওদেরও কিছু মেন্টাল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। নেগলিজেন্স ওই ব্যাপারটা আমরা সাধারণ লোকে কী বুঝো। তবে একটা পরিষ্কার, মানে এটা আমার ভাগিনা হচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, খুব বড় পোস্টে চাকরি করে। ও এসেছিলো কালকে, ও ছবিতে আছে। ছবিতে ঠিক নেই, ও আন্দামান থেকে খবর শুনে ও ফ্লাইটে স্পেশাল ছুটি ইয়ে করে স্যাংশন করে নিয়ে চলে এয়ারপোর্ট থেকে আমার বাড়িতে এসেছিলো। বলছে মামা এই প্রাইভেট শিপ, ও তো গভর্নমেন্ট শিপে, প্রাইভেট শিপগুলো তো হয় কি, যে জাহাজগুলো মানে ভয়েজে যাওয়ার মতো নয়, অবসলিউট ভেহিক্যাল হিসেবে ট্রিট করা উচিত। বহুদিন হয়ে গেছে জোড়াতালি দিয়ে চলছে যেগুলো, সেইগুলো সার্ভে করতে হয়। সার্ভে রিপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জমা দিতে হয়, অথবা ডিডি শিপিংকে জমা দিতে হয়। সেটা না দিলে ওরা ভয়েজে নামতে দেয় না। এবার সার্ভে আর কি করে, সার্ভেকে টাকা খাইয়ে দেয়, কয়েক লাখ টাকা, যে এটা ওকে করতে হবে। এই জাহাজটা ভয়েজে যাওয়ার মতো কন্ডিশন, সেটা লিখে দিতে হবে। এইগুলো মামা চলে। এখন সেগুলো তো আমি কোনো প্রুফ দিতে পারবো না। হ্যাঁ, এটা বলছে ভারতবর্ষে যতগুলো, এখন কি মনে হচ্ছে যে জাহাজে কোনো ডিসপিউট ছিল? যতগুলো প্রাইভেট শিপ চলে, তার মানে ম্যাক্সিমাম শিপ হচ্ছে অনেক কালের পুরনো। এই পুরনো শিপগুলো মানুষের জীবনের কোনো ইয়ে না বুঝে ওরা ভয়েজে নামিয়ে দেয়, টাকা খাইয়ে সার্ভেয়ারকে দিয়ে রিপোর্ট করিয়ে, পজিটিভ রিপোর্ট করিয়ে তার একটা ডিডি শিপিংকে জমা দিতে হয়, তা নাহলে ওরা অ্যালাউ করবে না। দিয়ে এইভাবেই চালায় ওরা। জাহাজ একদিকে ফুটো হয়ে গেছিলো আমার ভাগ্নেদের, ও শিপিং কোম্পানির খুব বড় পোস্টে আছে। হ্যাঁ, এখান থেকে যায় অনেক কিছু যায়, বালি নয় সম্ভবত, ও সিমেন্ট ফিট। এবার আমি জিজ্ঞেস করিনি কী যাচ্ছে, প্রত্যেকবার নানা রকম প্রোডাক্ট যায়, কার্গো শিপ আর কি, মালপত্র আন্দামান ইয়ে পোর্ট ব্লেয়ারে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি। 3 জনের এখনও কোনো টেস্ট নেই। সরকারের কাছে কি আপনাদের কোনো দাবি আছে? সরকারের কাছে কি দাবি করব বলুন তো? সরকারের কাছে দাবি, যদি যেটা আমি শুনলাম যে এই যে অবসলিউট ভেহিক্যালকে যেগুলো অ্যালাউ করে, এগুলো গভর্নমেন্টের তরফ থেকে তো কোনো তদারকি করে না। না, সার্ভেয়ারকে টাকা খাটিয়ে টাকা দিয়ে সার্ভে করে ওকে করে সেই শিপ যদি সে নামায়, সেখানে ডিসপুট, এনি টাইম ডিসপুট দেখা দিতে, সে ফুটো হতে পারে। জোড়াতালি দেওয়া যে ব্যাপারটা, জাহাজটা অনেক কালের পুরনো জাহাজ। এরকম বহু জাহাজ নাকি আছে মানুষের জীবন নিয়ে খেলে। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস দ্যাট হয় এটা করে কেন? ওয়ান্স আপন এটা কোনো একটা সময় তখন কি করে, জাহাজগুলো এত পুরনো হয়ে যায় যে ওর বিক্রি করলে ওর বিনিময়ে খুব বেশি টাকা পাবে না। তখন ইন্স্যুরেন্স তো করা আছে, আমি ইন্স্যুরেন্সে চাকরি করি, ন্যাশনাল ইন্স্যুরেন্স বোর্ডের সাথে। তো যদি ওটা ডুবে যায় তাহলে ইন্স্যুরেন্সে প্রচুর টাকা ওরা পেয়ে যায়। তখন আর ওই সামান্য 2-4 জন রাহুলের জীবন গেলেও তাদের কি চয়েস এসে যায় না। আমার ভাগ্নের স্টেটমেন্ট এটা। এবং বললো মামা এটাই ঠিক, তুমি তো জানো না, তোমরা তো সিভিলিয়ান, আমরা তো জলে চাকরি করছি এতদিন। এই পুরনো জাহাজ এই সার্ভে করে
সার্ভে টাকা দিয়ে সার্ভেতে ওকে করে পজিটিভ সাইন দিয়ে ওটা ডিডি শিপিংকে একটা কপি দেয়, আর একটা কপি জাহাজে থাকে, একটা কপি গভর্নমেন্টের কী সব করে তারপরে ওখান থেকে গ্রিন সিগন্যাল পেলে তারপরেই জাহাজটা ভয়েজে বেরোয়। অলমোস্ট 72 ঘন্টা হয়ে গেছে, আপনারা 72 ঘন্টা অলরেডি 72 আওয়ার্স কমপ্লিটেড। আপনারা কি আশা রাখতে পারছেন না? আমি তো এই মুহূর্তে একটা এই ব্যাপারে কী বলবো বলুন, আমার তো বলার মতো কিছু আছে কি, আপনারাই বলুন। বলার কি বলবো, ওই ওরাও বলছে যে ভগবানকে ডাকুন। রেস্কিউ টিম সম্ভবত নেই, কারণ কোনো নোটিফিকেশান শো করছে না। 72 আওয়ার্স অলরেডি হয়ে গেছে। ওরা বলেছিল যে ইয়ে করবে, হেলিকপ্টারে করছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডেও করছে, কিন্তু আলটিমেটলি একবারে যেগুলোকে রেস্কিউ করেছে 11 জন, তারপরে আর কোনো কিছু খবর টোর কিছু পাওয়া যায়নি। আমার নাম সুবোধ কুমার রায়। রাহুল কি আপনার